দেওঘর প্রাচীনকাল থেকেই বাঙালিদের স্বাস্থ্য উদ্ধারের জন্য আগমন ঘটে এসেছে এখানে। তবে যেই টানে ভক্তেরা দেওঘরে এসে ভিড় জমান তা হল বাবাধাম বা বৈদ্যনাথ ধাম। এছাড়াও অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রমও কিন্তু দেওঘরের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। তবে এইখানেই শেষ নয়, পুরাণ কাহিনীর ত্রিকুট পর্বত এবং তপোবন পাহাড়ও কিন্তু দেওঘরেই অবস্থিত। সবুজ গভীর অরণ্যের মাঝ দিয়ে পাথুরে পাহাড়ি রাস্তায় ট্রেকিংয়ের নেশাতেও বহু পর্যটক ছুটে আসে এইখানে। একদম পাহাড়ের চূড়ায় বিরাজমান তপোনাথ দেবের মন্দির। সব মিলিয়ে এই শীতের দিনে একটা দিন ঘুরে আসার জন্য কিন্তু আদর্শ স্থান দেওঘর। তাহলে আর দেরি কেন, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ুন না। তবে তার আগে সমস্ত তথ্য জানতে দেখে নিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক বাবা ভোলের নাম করে। জয় ভোলেনাথ, জয় বাবা बैद्यनाथ, जय माता पार्वती की जय। কলকাতা থেকে দেওঘর পৌঁছানোর সবচাইতে সহজ উপায় ট্রেন ধরে সোজা জেসিডি স্টেশনে এসে পড়া। প্রায় ঘন্টা পাঁচেক মতন সময় লাগে ট্রেনে কলকাতা থেকে জেসিডি পৌঁছতে। আমরা এবার এসেছি বালিয়া এক্সপ্রেসে চড়ে। আর আমরা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে জেসিডি জংশন। এখান থেকে আমরা একটা এই যে দেখতে পাচ্ছেন অটো বা রিক্সা করে আমরা এখানে পৌঁছে যাবো হচ্ছে দেওঘর। এবার আমরা 3 বন্ধু মিলে ঘুরতে এসেছি আর আপনাদেরকে এই ট্যুরের যাবতীয় ডিটেলস আমরা দেব চলতে চলতে। জেসিডি স্টেশনের বাইরে থেকে অনেক টোটো রিক্সা অথবা টেম্পো গাড়ি সহজেই পাওয়া যায় দেওঘরে পৌঁছানোর জন্য। দূরত্ব প্রায় 8 কিমি। পৌঁছতে সময় লাগে ওই মিনিট 15-20 মতো। শেয়ারে গেলে পার হেড মাত্র 20 টাকা, আর রিজার্ভ করে যেতে চাইলে 100 টাকা থেকে 150 টাকা লাগে। দেওঘরে রাত্রিবাসের জন্য হোটেল মোটামুটি 600 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে ভালো রুম পাওয়া যায়। তবে এসে খুঁজে হোটেল বুক করার ঝামেলা এড়াতে চাইলে আমাদের মতো অনলাইনে হোটেল বুক করে সোজাসুজি হাজির হয়ে যেতে পারেন হোটেলের দোরগোড়ায়। এই হোটেলটির নাম হোটেল ইয়াশোদা ইন্টারন্যাশনাল। গোয়াইবিবো থেকে বুক করেছি এইবার। ভাড়া পড়ল ট্রিপল বেডরুমের 720 টাকা একদিনের জন্য জিএসটি বাবদ। আজকে কিন্তু বেশি রাত করা যাবে না, কাল আবার কাক ভরে উঠে যেতে হবে বাবা বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে। তাই হোটেলেই ডিনারের অর্ডার দিয়ে রুমে বসে খাওয়া দাওয়া সেরে এগিয়ে চললাম আজকের মতো নিদ্রার জগতে। ভোর 4:30 উঠে ফ্রেশ হয়ে এখন গুগল বাবাজিকে অনুসরণ করে পায়ে হেঁটে এগিয়ে চলেছি বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখনো আলো ফোটেনি। আমাদের এক্সাইটমেন্টটা বুঝতে পারছেন তো? হোটেল থেকে মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার মতো। এত সকালেও কিন্তু অনেক দোকানপাট খুলে গিয়েছে দেখুন। তাদের মধ্যে যদিও বেশিরভাগই প্যারা এবং পুজোর সামগ্রীর দোকান। যাই হোক, প্রায় মিনিট 15 লাগলো আমাদের কিছুটা ম্যাপ ফলো করে, তো কিছুটা স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে মন্দির খুঁজে পেতে। সমগ্র ভারতবর্ষ জুড়ে হিন্দু ধর্মের প্রধান দেবতা হিসাবে যাকে উপাসনা করা হয় তিনি হলেন ভগবান শিব। আবার তিনি সৃষ্টি রাধা হিসাবেও পরিচিত। এইখানে দেখা যায় প্রধান মন্দিরের সঙ্গে দেবী পার্বতীর মন্দির গাঢ়বন্ধনে আবদ্ধ। এই 2 মন্দির লাল সুতোর দ্বারা আবদ্ধ। প্রকৃত অর্থে যা শিব এবং শক্তির মিলন। बाबा बैद्यनाथ आपकी मनोकामना पूरी करे। जय भोलेनाथ, जय बाबा बैद्यनाथ, जय माता पार्वती की जय। শিবপুরাণ অনুযায়ী বৈদ্যনাথ মন্দির আসলে 2 আত্মার মিলনস্থল, আর তাই বিবাহ সম্প্রদানের জন্যেও হিন্দুরা এই মন্দিরকে বেছে নেন। এই মন্দির প্রসঙ্গে মৎস্যপুরাণে উল্লেখ রয়েছে আরোগ্য বৈদ্যনাথ হিসেবে, অর্থাৎ এই পবিত্র ভূমিতে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। একসময় সমগ্র দেওঘর রাজ্যের রাজা গিদাহুর এই মন্দির নির্মাণের কাজে যুক্ত ছিলেন। পরবর্তীকালে 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মন্দির উন্নয়নের কাজে মনোযোগ দেন। বৈদ্যনাথ মন্দির বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত। শিবের সবচেয়ে পবিত্র আবাস 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মন্দির কমপ্লেক্সে 22টি মন্দির অন্তর্দৃষ্টি রয়েছে। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত মন্দির পরিদর্শন করে এবং এটি বিশ্বের দীর্ঘতম ধর্মীয় মেলা হিসেবে বিবেচিত হয়। তাহলে দেওঘর ভ্রমণে এলে অবশ্যই ঘুরে দেখবেন বাবা বৈদ্যনাথ ধাম। বাবা ভোলেনাথের দর্শন করা হয়ে গেলে স্থানীয় একটি দোকান থেকে সেরে ফেললাম ব্রেকফাস্ট। তারপর পুনরায় হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম দেওঘরের টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখতে। পরে আনকুল ঢাকার আশ্রম দিয়ে যাব,
তারপরে নলক্ষা মন্দির নিয়ে যাবো, বালানন্দ নিয়ে যাবো, জগৎবন্ধু আশ্রম নিয়ে যাবো, তপন নিয়ে যাবো, ত্রিকুট পর্বত নিয়ে যাবো। ঘুরে ফিরে এদিকে নিয়ে আসবো আর 700 টাকা দিয়ে দেবো। ঠিক আছে। ব্যাস, তাহলে আর কি, বেরিয়ে পড়া যাক দেওঘর শহরের আনাচে কানাচে কি আছে ঘুরে দেখতে। দরদাম করে বেশ কমেই পাওয়া গেছে সাইট সিংয়ের বাহন, তাই না? আপনারাও চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অটোচালক দাদাকে যোগাযোগ করে আমাদের মতোই ঘুরে দেখতে পারেন দেওঘর এই দাদার সাথে। আজ আমাদের সাইট সিং শুরু হবে জয়গুরু নাম করে, বুঝলেন না? মানে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রম থেকে। দেওঘরের সৎসঙ্গ আশ্রম এলাকার পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শাল, তাল, আম, জাম, হরিতকি প্রভৃতি গাছপালায় ভর্তি এই এলাকা। সৎসঙ্গ হল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রবর্তিত একটি ধর্মীয় আন্দোলন। এর আদর্শ হল ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং বিজ্ঞানসিদ্ধ জীবনসূত্র। ভালোবাসাই মহামূল্য, যা দিয়ে শান্তি কেনা যায়। বর্তমানে সৎসঙ্গের বহু আশ্রম রয়েছে, সংখ্যাটা 5000-এরও বেশি, কিন্তু এর মধ্যে দেওঘরের সৎসঙ্গের আশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুকূলচন্দ্র ঠাকুর 59 বছর বয়সে এখানে এসেছিলেন এবং 23 বছর এই আশ্রমেই কাটিয়েছিলেন। তবে সময় চলে আপন ছন্দে, নিস্তার কাহরি নাই, দিন ফুরালে আধার নামে, থেকে যায় শুধুই ছাই। 1969 সনের 27 জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রমে ঠাকুর দেহত্যাগ করেন। তিন চাকাওয়ালা বাহন এখন আমাদের নিয়ে এসেছে দেওঘরের স্থানীয় শ্রী শ্রী 108 বদ্রীনাথ শিব দর্শন মন্দিরে। শ্বেত শুভ্র সাদা এই মন্দিরের অন্তরালে শিব পার্বতী তার ছেলে মেয়েদের নিয়ে বেশ সুখে শান্তিতেই বসবাস করেন। এখন আমরা এগিয়ে চলেছি দেওঘরের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ ত্রিকুট পাহাড়ের কাছে। দেওঘর থেকে যার দূরত্ব 16 কিমি। কিছু দূর অটো চলতেই শহর থেকে বেরিয়ে রাস্তার ধারে দৃশ্য ক্রমশ মনোরম হতে লাগলো। কাছাকাছি 30 মিনিট মতন সময় লাগলো আমাদের দেওঘর থেকে ত্রিকুট পর্বত পৌঁছতে। পৌঁছানোর সাথে সাথেই একজন স্থানীয় মানুষ গাইড হিসেবে নিযুক্ত হতে চাইলেন এবং সেখানে বাদরের উৎপাতের ভয় দেখালেন। অগত্যা আমরাও কিছুটা দরদরি করে 200 টাকা দিতে রাজি হয়ে গেলাম। এই ত্রিকুট পাহাড় ঘিরে রয়েছে অনেক রহস্য, জড়িয়ে রয়েছে ইতিহাস, এমনকি এই পাহাড়কে ঘিরে অনেক মিথ ও বিশ্বাসও প্রচলিত রয়েছে। শোনা যায় স্বয়ং লঙ্কা নরেশ রাবণও নাকি এসেছিলেন এই ত্রিকুট পাহাড়ে। পর্যটন ছাড়াও ধর্মীয় কারণেও ত্রিকুট পাহাড়ের জনপ্রিয়তা রয়েছে বেশ। পাহাড়ের গায়ে রয়েছে ঘন জঙ্গল, সেই জঙ্গলের পথ পেরিয়েই যেতে হয় ত্রিকুটাচল মহাদেবের মন্দিরে। লোকমুখে এই মন্দিরকেই বলা হয় ত্রিকুট পর্বত মন্দির। পাশেই রয়েছে সাধু দয়ানন্দের আশ্রম। রামায়ণের কাহিনী অনুসারে রাবণ কৈলাস থেকে শিবলিঙ্গ উঠিয়ে লঙ্কায় ফিরেছিলেন। সেই সময়ই এই ত্রিকুট পাহাড়ের শিখরে অবতরণ করে তার বায়ুযান। এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। এই বিশ্বাস এবং লোককথা থেকেই অনেকে ত্রিকুট পাহাড়ের শিখরকে রাবণের হেলিপ্যাডও মনে করেন। এই পাহাড়ের 3টি শৃঙ্গ আছে, যা থেকে ত্রিকুট নামটি এসেছে। ত্রিকুট পাহাড়ের 3টি চূড়া 3টি হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের নামের অধিকারী। ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দির আজও বিরাজমান। পাহাড়ের একদম কোলে যেন কোনো দিব্য বলে বসিয়ে দেওয়া হয়েছে মন্দিরটি। মন্দিরের ভিতরের পরিবেশ খুবই আধ্যাত্মিক। শ্রাবণ মাসে এইখানে মন্দির কমপ্লেক্সে পা ফেলার জায়গা পাওয়া যায় না, জানেন? মন্দিরের বাইরে যত্রতত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশাল বিশাল আকৃতির পাথর। এইখানে কিন্তু বাদরের খুব উপদ্রব, তাই চশমা ব্যাগপত্র সাবধানে রাখবেন। আরও কিছুটা চড়ে আমরা হনুমান গুহা দেখতে পেলাম। ঘন পাথরাবৃত জঙ্গলের মধ্যে শোনা যাচ্ছে কোথাও হোমযজ্ঞের আওয়াজ। এখানে প্রত্যেক মাসে উৎসব হতে থাকে, প্রোগ্রাম হতে থাকে আমার আশ্রমে। আচ্ছা, এটা এই আশ্রমের 100 বছর পূর্তি উপলক্ষে বিশ্ব শান্তি যজ্ঞ হচ্ছে। আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে এক মায়াবী পরিবেশের গন্ধ পাওয়া যাচ্ছে এই ত্রিকুট পাহাড়ের পাদদেশে। খাওয়া দাওয়া আজ আশ্রমের ভান্ডারাতেই সারলাম। বেশ গুছিয়ে খুব ভালোবাসার সাথে পরিবেশন করে খাওয়ালো কিন্তু, জানেন?
এরপর আরও কিছুক্ষণ সময় কাটিয়ে স্থানীয় মানুষদের সাথে কিছুক্ষণ গল্প করে আমরা পাড়ি দিলাম এইবার তপবনের উদ্দেশ্যে। তবে তার আগে রাস্তায় দাঁড়ালাম দেওঘরের বিখ্যাত প্যারার দোকানে। এইখানে দেশি ঘি সহযোগে খুব সুস্বাদু প্যারা পাওয়া যায়। দেরি না করে বাড়ির জন্য সকলেই হাফ কেজি করে প্যারা কিনে নিয়ে আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। ত্রিকুট পর্বত থেকে তপবন পাহাড়ের দূরত্ব আরও 17 কিমি। এইবার আমরা মেন রোড ছেড়ে একটি সাবরোড ধরে একেবারে গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চললাম। আবারও 30 মিনিট সময় লাগলো তপবনের নিকটে পৌঁছতে। এইখানেও নামার সাথে সাথেই আগের ঘটনার পুনরাবৃত্তি। একজন স্থানীয় মানুষ নিজেকে গাইড হিসেবে পরিচয় দিয়ে হাজির। এবার আমরা কিছুতেই নিতে রাজি হচ্ছিলাম না। তবে তিনি যখন বললেন, বাবু এখানে সব বাঞ্জার জমি, খেতি তেমন হয় না, আপনাদের উপরেই আমাদের রোজি রোজগার, তখন আর না বলতে পারলাম না জানেন। 100 টাকায় চুক্তি হলো সমগ্র তপবন পাহাড় ঘুরে দেখানোর। ঢোকার মুখেই অনেক পুজোর সামগ্রীর দোকানপাট। এরপর শুরু হয় পাহাড়ের গা বেয়ে সিঁড়ি। কিছুটা চলার পরপরই বিভিন্ন দেবদেবীর মন্দির চোখে পড়ে। তবে পাহাড়ের একদম চূড়ায় বিরাজ করে তপনাথ মহাদেবের মন্দির, যার নামেই এই পাহাড়ের নামকরণ। পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে বেশ কিছুটা সমতল অংশ রয়েছে। পরন্ত বিকেলে পাহাড়ের চূড়ায় বসে শেষবেলায় নিস্তেজ সূর্যের ক্ষীণ আলোক রশ্মির দিকে চেয়ে মনে পড়ে যায় কত বাল্য বয়সের স্মৃতি। এখান থেকে সম্পূর্ণ অঞ্চলটিকে কি সুন্দর দেখাচ্ছে না, যেন পাখির চোখ দিয়ে দেখা। এইবার এবড়ো খেবড়ো পাথরের মধ্যে দিয়ে সংকীর্ণ পথ। তপবন পাহাড়ের চূড়া থেকে নামার সময় সিঁড়ি বেয়ে অনায়াসে পৌঁছানো যায় রাস্তায়। তবে চাইলে গাইডের সাহায্যে সামান্য ট্রেকিংও করতে পারেন। আমরা দ্বিতীয় পদ্ধতিটাই বেছে নিলাম এবং সিঁড়ির পরিবর্তে কখনো বা সংকীর্ণ গুহা, তো কখনো বিশাল আকৃতির পাথরের গা বেয়ে নেমে এলাম নিচে। নামার পথে পেয়ে গেলাম একটি বিশাল আকৃতির শিলার ফাটলের ভেতরে পবনপুত্র হনুমান দেবের মন্দির। এইখানে নাকি রামভক্ত হনুমানজি পাথরের ভেতরে চাপা পড়ে এবং পরবর্তীতে পাথর ফাটিয়ে তিনি বেরিয়েছিলেন। সেই ছাপ নাকি আজও পাথরের গায়ে দেখা যায়। উত্তেজনাপূর্ণ এবং বেশ দুঃসাহসিক ছিল এই যাত্রাপথ। তপবন পাহাড় ঘুরে এবার আমরা রওনা দিয়েছি জগবন্ধু আশ্রমের দিকে। মিনিট 15 সময় লাগলো আমাদের এখানে পৌঁছতে। মন্দিরের বাইরেই একটি বিশালাকার শিবমূর্তি লক্ষ্য করা যায়। সেই বরাবর এগিয়ে পেয়ে গেলাম খুবই সুন্দর এই মন্দিরটি। আমাদের পরবর্তী গন্তব্য দেওঘরের বিখ্যাত নওলাখা মন্দির। খুব বেশি সময় লাগলো না এইখানে পৌঁছাতে। মন্দিরটি আকারে বিশাল আকৃতির। নওলাখা মন্দির ভারতের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি এবং এই মন্দিরটি হিন্দু দেবী সীতাকে উৎসর্গকৃত। এই মন্দিরটি জানকী মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটির নির্মাণে প্রায় 9 লক্ষ বা 9 লাখ টাকা খরচ হয় এবং তারপর মন্দিরের নাম দেওয়া হয় নওলাখা। মন্দিরের ভিতরের কারুকার্য খুব নিপুণ হাতে গড়ে তোলা। মন্দিরের সৃষ্টিকর্তা রানী চারুশীলা। মন্দিরের প্রধান দেবী হিসেবে সীতামায়ের মূর্তি পুজো করা হয় এবং তার সাথেই স্থাপিত রয়েছে স্বামী বলানন্দের মূর্তি। নওলাখা মন্দির দর্শন সেরে আমরা এসে পড়লাম পাশেই অবস্থিত শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচর্য আশ্রম ঘুরে দেখতে। ঢুকতেই দেখলাম গাছগাছালি দিয়ে খুব পরিপাটি করে সাজানো আশ্রম। আশ্রমের ভিতরে রয়েছে এই ভীষণ সুন্দর মন্দিরটি। মন্দিরের মধ্যে রয়েছে বালানন্দজির মূর্তি এবং তার পাদুকা। এরপর আর কি, অটো করে সোজা জেসিডি স্টেশন। আজকে সারাটা দিন দেওঘর সাইটসিং করে খুবই ক্লান্ত লাগছে এইবার। তাহলে বন্ধুরা দেখতে পেলেন, এইভাবে আমরা সম্পূর্ণ দেওঘর ট্যুরটা সম্পন্ন করলাম। আর যাবতীয় তথ্য অলরেডি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর আপনাদের যারা ঘুরতে ভালোবাসে এরকম সঙ্গীদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। চলুন তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করা যাক। খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।
কোনো এক নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং ঘুরতে থাকবেন। এখন শুধুই ট্রেন আসার অপেক্ষা। রাত 9:30 নাগাদ মিথালা এক্সপ্রেসে আমাদের টিকিট ফেরার।